দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই অনুষ্ঠানে দিনের প্রধান খবর, সেই খবরের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কথা বলি। আজকে এই পুরো আয়োজনের বেশিরভাগ সময় জুড়ে আমরা কথা বলতে চাই ইরানের প্রসঙ্গ নিয়ে। ইরানের প্রেসিডেন্ট নিহত হবার পরের বাস্তবতায় আসলে কি হচ্ছে ইরানে, আর সেই প্রসঙ্গ নিয়ে সারা পৃথিবী মানুষের মতো বাংলাদেশের মানুষেরও একেবারে নজর রয়েছে সেখানে। সেই জায়গায় সবশেষ আপডেট কি আছে, পরবর্তীকালে কি হচ্ছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো বাস্তবতা এখানে আছে, সেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইউএনবির সম্পাদক জনাব ফরিদ হোসেন। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন রেডিও তেহরানের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট নাসির মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা চাইলে আপনাদের প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আপনাদের সঙ্গে আমরা সরাসরি সম্প্রচারে আছি আমাদের ভার্চুয়াল মিডিয়ামগুলোতে। আমি প্রথমেই নাসির মাহমুদের কাছে একটু আসতে চাই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলার জন্য। তিনি এখন এই মুহূর্তে ইরানের তেহরানে আছেন। যে ব্যাপারটি আমরা সারাদিন ভরেই দেখলাম যে একটি সংবাদ এবং সেই সংবাদ নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ, কারণ ইনি আসলে অনেক বড় মাপের নেতা ছিলেন এবং সাম্প্রতিক সময়ে যে মিডল ইস্টের টেনশন এবং সেই টেনশন পরবর্তীকালের এই ঘটনাটি, এটিকে আমরা কিভাবে আসলে দেখতে চাই, ইরানের পার্সপেক্টিভ আসলে কি এখন পর্যন্ত, যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দিতেন। কারণ অনেকগুলো সময় অতিক্রান্ত হয়েছে, কোনো নতুন কি ব্যাখ্যা এখানে এসেছে কিনা আসলে নাসির মাহমুদ? জি, ধন্যবাদ আপনাকে। আসলে অনেকগুলো সময়ে একদিক থেকে যেমন ঠিক, আর একদিক থেকে আসলে গতকাল দুর্ঘটনাটি ঘটার পর নিশ্চিত হওয়া গেছে আজ সকাল 7টায় যে প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গী যারা ছিলেন তাদের কেউই বেঁচে নেই। তো সে কারণে সময় খুব বেশি চলে গেছে এটাও বলা যাবে না, এই কারণে যে বিষয়টি নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে বা অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে তো ঐতিহাসিকভাবেই একটা বৈরিতা আছে। সেই পরিপ্রেক্ষিতে অনেকের অনুমান, এটা আমি অনুমানই বলবো, কারণ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটা সেটা এখনো সুষ্ঠু কোনো তদন্ত হয়নি। না হওয়ার কারণেই এই অনুমান করার সুযোগটা তৈরি হয়েছে, যেহেতু ইসরায়েলের সঙ্গে ইরানের এক ধরনের বৈরী সম্পর্ক রয়েছে। বিশেষ করে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করার পর ইসরায়েল সে সময় কোনো প্রতিশোধমূলক হামলা করেনি। তো সেই কারণে অনেকের ধারণা যে এইভাবে হয়তো একটা প্রতিশোধ নিয়ে থাকতে পারে ইসরায়েল। অনুমানটাই এটার পিছনে আসলে ইকোনমিস্টের একটা রিপোর্টও কিছুটা এই ধরনের ভূমিকা রাখছে, প্রভাবক হিসেবে কাজ করছে। জি, মানে তার রিপোর্টটি কিছুটা প্রভাবক হিসেবে কাজ করছে আসলে এটি ভাবার ক্ষেত্রে, অনুমান করার ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এই ধরনের একটা ভাবার পিছনে কিছুটা যোগান দিয়েছে আর কি। তো আসলে যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, বিশেষজ্ঞরাও এইভাবেই চিন্তা করেন যে ইসরায়েলের যে কোনো হামলার পিছনে তাদের যে প্রবণতা, তাদের যে স্ট্র্যাটেজি, সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে তারা কিন্তু এই ধরনের কোনো নেতা নেত্রীকে মারাচ্ছে মূলত তাদের সামরিক স্থাপনাগুলো কিংবা পরমাণু স্থাপনাগুলো, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দেশের সামরিক ক্ষেত্রে, সেগুলোকেই বেশি টার্গেট করে। এমনকি তাদের পরমাণু বিজ্ঞানী, ইরানের অনেক পরমাণু বিজ্ঞানীকেও তারা হত্যা করেছে। এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মারার পেছনে তাদের খুব বেশি সাফল্যের তেমন কোনো উপাদান নেই, তেমন কোনো ফায়দা তাদের নেই। এটা যেমন একটা আছে। অন্যদিকে ইসরায়েল কনসুলেটে, ইরানি কনসুলেটে হামলা চালার পর ইরান যে পাল্টা জবাবটা দিয়েছে, সেটা যে যাই বলুক না কেন, ইসরায়েল কিন্তু তাদের হিসাব নিকাশ ঠিকঠাক মতো বুঝেছে যে ইরানের ক্ষমতা কতটুকু এবং ইরান যা বলে তাই করে। ইসরায়েলে হামলা করার আগে কিন্তু ঘোষণা দিয়েই তারা কিন্তু হামলা করেছে এবং সেই হামলায় ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন সহ সবাই মোটামুটি ইসরায়েলের পক্ষে সহযোগিতা করেছে। তারপরেও হামলাটা যে লেভেলে হয়েছে সেটা থেকে ইসরায়েলের মোটামুটি মেসেজ পেয়ে গেছে যে ইরানের পরবর্তী হামলা কি কোন লেভেলে হতে পারে, এই ধরনের একটা ধারণা কিন্তু তাদের তৈরি হয়েছে।
যদি নাই হতো তাহলে কিন্তু তারা একটা জবাব দেওয়ার চেষ্টা করত। তো প্রেসিডেন্ট ইব্রাহিমিকে মারার পরে সেই একই আশঙ্কা তো তাদের মনে থাকারই কথা, বিশেষ করে এখন যারা প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, যারা ইরানের পক্ষে, ইরানের পাশে সবগুলো প্রতিরোধ সংগঠনই, তো সেগুলো এখনো অ্যাক্টিভ আছে এবং তারা কোন পর্যায়ে চলে যেতে পারে এটা ইসরায়েলের অবশ্যই তাদের সেটা চিন্তা ভাবনার মধ্যে তো অবশ্যই থাকে। তারা একদিকে নিজেদের, আমি একটু পরে আপনার কাছে আবারও একটু আসি, আমি আপনার এই কথাটি নিয়ে একটু সামনে আগাই। ফরিদ হোসেনের সাথে আমি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই আসলে, যে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল, তার সঙ্গে আরো অনেক মানে বৈশ্বিক বাস্তবতা সেখানে আছে, এবং তার মধ্যে একজন প্রেসিডেন্টের সফর সঙ্গীদেরকে সহ মৃত্যুবরণ করা, যদিও আমরা দেখছি দুর্ঘটনায় তারা মারা গেছেন। অন্য কোনো বার্তা এখানে আছে কিনা, বা পরবর্তী যে ঘটনাগুলো ঘটতে পারে ধারাবাহিকভাবে, সেটি আসলে কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত যে জিনিসটা আমরা এখান থেকে দেখছি সেটা হচ্ছে যে এটা দুর্ঘটনাই বলা হচ্ছে এবং নানান ধরনের কথাবার্তা হচ্ছে। ইরানের সামরিক বাহিনী প্রধান তারা এটার জন্য তদন্ত নির্দেশ দিয়েছে, যেটা তদন্ত করলে তারা আরও জানতে পারবে। তবে যেই সময়ে ঘটনাটা ঘটেছে এবং ইরানের প্রেসিডেন্ট, তার সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আরও উচ্চ পর্যায়ের দু একজন কর্মকর্তা, একজন গভর্নরও আছেন, সেই সময়টার কারণেই এটা নিয়ে আমাদের সারা বিশ্বের যে একটা তো হচ্ছে যে সবাই শোক জানাচ্ছে, সবাই হতবাক হয়েছে, সেটা একটা ব্যাপার। কিন্তু আরেকটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কি হবে, এরপরে কি যেতে পারে। আমরা জানি যে 7ই অক্টোবরের সে হামাসের ইসরায়েল আক্রমণের পরে পরবর্তীতে সেদিন থেকে ইসরায়েল নিজেদের আত্মরক্ষার কথা বলে যেই কাণ্ড করছে এবং গণহত্যা চালাচ্ছে গাজাতে, প্যালেস্টাইনের বিরুদ্ধে, এমনকি রাফাতেও চলে যাচ্ছে, কারো কথাই শুনছে না। এমনকি সেখানে যথাযথভাবে ত্রাণ পৌঁছানোর সুযোগটাও দিচ্ছে না, কখনো কখনো দিচ্ছে, কখনো দিচ্ছে না। তাদের যে মুরব্বী মার্কিন যুক্তরাষ্ট্রের কথা প্রায়ই শুনছে না। এবং এদিক আপনি জানেন যে ঘটনাটা হলো যে কনসুলেটে আক্রমণ পরে সিরিয়াতে, তারপরে যে ইরান শেষ পর্যন্ত ঘোষণা দিয়েই যে মিসাইল বা ড্রোন আক্রমণ করেছে, তো সেইটাকে যদিও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু করেছে তারা। আরেকটা হচ্ছে যে ইসরায়েলও তারপরে কিছুদিন পরে তারা, কিন্তু সেটাও তারা বলেছে যে না, আমরা সেই আকারে যাব না এটা। কিন্তু সেটার মধ্য থেকে যেটা এখন আসছে যে মধ্যপ্রাচ্যের এই গাজার পরিস্থিতি, গাজা গণহত্যা, হামাস এবং ওদিকে হুতি, তো এদের সব মিলিয়ে আপনার কি পরিস্থিতি, হিজবুল্লাহ আপনার আছে লেবাননে, তো কি পরিস্থিতি, এটা তো একটা উত্তপ্ত পরিস্থিতিতে হয়ে আছে এবং যে কোনো সময় একটা বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে, সেই আশঙ্কাটাও আছে। এবং গাজাতে যুদ্ধ বন্ধের বা সিজফায়ারেরও মানে আলাপ আলোচনা চলছে, কিন্তু সেদিকে এগোচ্ছে না। সব মিলিয়ে আশঙ্কাটা বিশ্বে যেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনি জানেন যে বিশ্বের অর্থনীতিতে এটার প্রভাব ফেলছে। আপনার এটার কারণে আপনার নানান ধরনের সাপ্লাই চেনে ডিসরাপশন হচ্ছে, তার সাথে ইউক্রেনের যুদ্ধ আছে, তেল সমৃদ্ধ এই মধ্যপ্রাচ্য এলাকাটা, সেটা নিজেদের মধ্যেই নিজেদের নানান রকমের দ্বন্দ্ব আছে। এগুলো মিলিয়ে এই কারণে এই সময়ের ঘটনাটায় নানান ধরনের আপনার জল্পনা কল্পনার জবাব দেবে। কেউ বলবে যে এটা কি সত্যি দুর্ঘটনা হয়েছে, 3টা হেলিকপ্টার ছিল, তাহলে শুধু একটি কেন সেখানে পড়ে গেল, যদি খারাপ আবহাওয়া হয়ে থাকে, খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলি করবে। আবার আজারবাইজান যেখান থেকে এসছেন, এখানে ঘটনাগুলো অনেকেই মিলাচ্ছে আর কি, যদি কারোটার সাথে করার কোনো সুনির্দিষ্টভাবে কিছু নেই। সেটা হচ্ছে যে আজারবাইজানের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক খুবই মানে কি বলে যে ঘনিষ্ঠ বলা যায়, ঘনিষ্ঠই, মানে তেল সরবরাহ করে তাদের সাথে। আজারবাইজান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে, যদিও তারা প্যালেস্টাইনিদের সঙ্গেও ভালো সম্পর্ক পোষণ করেছে। এখন এগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো আছে, ইসরায়েল কি করতে পারে না সেই প্রশ্নগুলো মানুষের আছে। ইসরায়েল বিভিন্ন সময় যা করেছে, তাদের যে দক্ষতা, তাদের সেনাবাহিনী এই ধরনের গোপন মানে কি বলে যে
সুনির্দিষ্ট করে পরিচালনা করার ক্ষেত্রে। স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কোন শত্রু আছে সেখানে সেগুলো তারা করেছে। কাজে এই সব মিলিয়ে আপনার আলোচনাটা চলছে। কাজে কিন্তু ইসরায়েলের আর ইরান থেকেও বলা হয়নি যে এটা কোনো অন্য কিছু শুধু একজন ইরানের একজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জারিফ তিনি বলেছেন যে এটা কারণ হচ্ছে যে আমেরিকার যে দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা দিয়ে আছে সেটা একটা বড় কারণ। বড় কারণটা এই জন্য বলছি, আপনাকে বলবো যেটার সাথে সম্পর্ক কি। এই যে হেলিকপ্টারটা, এই হেলিকপ্টারটা 50-55 বছরের পুরানো এবং ইরান কিনতেও পারছে না এই ধরনের। একসময়তে তাদের শাহ আমলে এগুলো তাদের অনেক মানে আধুনিক ছিল, কিন্তু এখন আর সেই অবস্থাটা নাই এই ধরনের। তো এই যে ঝরঝরে মানে বা পুরানো হয়ে যাওয়া, এটা নাকি সিগন্যালও কাজ করছিল না, এটা টার্কিশ ট্রান্সপোর্ট মিনিস্টার ওখান থেকে বলছে। কাজে এগুলো দেখতে হবে আমাদের যে রাজনৈতিকভাবে কি পরিস্থিতি তৈরি হয়, কূটনৈতিকভাবে কি পরিস্থিতি তৈরি হয় এবং যারা তদন্ত করবে সেই তদন্তটা কি বলে। আমি আবার নাসির মাহমুদের কাছে আসি। আপনার কাছে আমার ছোট করে দুটি প্রশ্ন। আমরা তো ইরানের সামরিক শক্তি নিয়ে অনেক ধরনের রিপোর্ট দেখি। ইরান একটি বড় রাষ্ট্র, সামরিকভাবেও শক্তিশালী একটি দেশ। তো সেখানে প্রেসিডেন্টকে বহনকারী এই উড়োজাহাজ নিয়ে আসলে কেন এই কথা হচ্ছে, হেলিকপ্টার নিয়ে, যেটি আসলে পুরনো ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এটি তৈরি করেছিল, আজ থেকে প্রায় 50 বছরের বেশি পুরনো ছিল। এটি একটি প্রশ্ন ছোট্ট করে। আর এখন আসলে ইরানের পলিটিক্যাল সিচুয়েশন কি হবে, রাষ্ট্র কাঠামো কোন দিকে যাবে, ইরানের সাধারণ মানুষের মধ্যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, আপনি সেখানে আছেন নাসির মাহমুদ। জি জি, আসলে হেলিকপ্টার যেটা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে 212, এই হেলিকপ্টারের যান্ত্রিক বিষয়গুলো আমার খুব ভালো জানা নেই। এটা যারা সামরিক কর্মকর্তা বা এয়ারফোর্সে যারা আছেন ইঞ্জিনিয়ার, তারা হয়তো ভালো বলতে পারবেন। তবে প্রেসিডেন্টকে এই হেলিকপ্টার নিয়ে আরো ঘুরতে দেখা গেছে, সেটা কোনো সমস্যা হয়নি এর আগে। আর ইরান এখন নিজেই কিন্তু হেলিকপ্টার তৈরি করে। আগে এই যে জাওয়াদ জারিফের কথা যেটা বললেন ফরিদ ভাই, এই ঘটনাটা আসলে সত্য। যেহেতু ইরান আন্ডার স্যাংশনে আছে আপনারা জানেন, সেই কারণে এই ধরনের পার্টস যেগুলো প্রয়োজন পড়ে, হেলিকপ্টার, বিমান, এগুলোর একটা সংকট কিন্তু ইরানে ছিল এবং আছেও এখনো। ইউক্রেনের সাথে তাদের একটা চুক্তি ছিল আগে, ইউক্রেন থেকে সহযোগিতাটা পেত। ইউক্রেনে যুদ্ধের কারণে সেটা বন্ধ হয়ে গেছে। তারপরেও ইরান নিজেরা নিজেদের ভাবে যেভাবে হেলিকপ্টার সহ আপনার, এখন তো তারা যান্ত্রিক ভাবে অনেক উন্নত, সামরিক দিক থেকে সামরিক এইসব ক্ষেত্রেও অনেক উন্নত, তারা সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। তো সেগুলো দেখে শুনেই কিন্তু যাওয়া হয়েছে। এখন যান্ত্রিক ত্রুটির কারণে যদি হয়েও থাকে, জাওয়াদ জারিফ যেটা বললেন, সেটার জন্য দায়ী করেছেন উনি আমেরিকাকে, কারণ তাদের স্যাংশনের কারণে পার্টস পাচ্ছে না, সেই কারণে যান্ত্রিক ত্রুটিতে পড়ে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আপাতত আমরা এটাকে দুর্ঘটনা হিসেবেই দেখতে চাই, কারণ আমরা তো আসলে হাইপোথেটিক্যাল কথাটা বলা আমাদের পক্ষে ঠিক না। আমরা একটু অপেক্ষা করি, তদন্ত হোক, তদন্ত পরে যে এখন ইরানের কি অবস্থা, ইরানের সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি নাসির মাহমুদ? জি জি, মানুষের মধ্যে প্রতিক্রিয়া গতকাল থেকেই শুরু হয়ে গেছে। মানুষ ইরানে তো আসলে আপনারা জানেন এখানকার যে সিস্টেমটা ইলেকশনের, প্রেসিডেন্ট হতে হলে 50% প্লাস ভোট পেতে হয়। তো সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় আসে। অন্তত অর্ধেকের বেশি ভোট না পেলে কেউ প্রেসিডেন্ট হতে পারে না। আর যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায় এবং একজন নির্বাচিত হয়ে যান, তারপর দেশের আপামর জনসাধারণ এই অবস্থাটাকে মেনে নেয়, প্রেসিডেন্টকে মেনে নেয়। তারা বিদেশিকে কখনোই মানতে রাজি না। নিজেদের ভিতরে যত গন্ডগোলি থাকুক না কেন, বিদেশের প্রশ্নে, তাদের দেশের প্রশ্নে তারা কিন্তু এক হয়ে যায়। তারপরেও কিছু কিছু মানুষ তো থাকেই, একটু সরকার বিরোধী থাকে। কিছুদিন আগেও এখানে আনরেস্ট হয়ে আছে, আপনারা জানেন, তারা তো আছে এখন। তারা হয়তো একটু চেষ্টা করে, কিন্তু সেটা সেই লেভেলের না। সাধারণ জনগণ কিন্তু ব্যাপকভাবে কান্নাকাটি, তারপরে মসজিদে মসজিদে গিয়ে দোয়া নামাজ,
এই সমস্ত করছে। আর গভর্নমেন্টের পক্ষ থেকে গতকাল রাতেই এখানকার যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, তার নির্দেশে মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়েছে। সেখানে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন মোখবেরি, তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এখন যে ক্যাবিনেটটা আছে, সেই ক্যাবিনেট নিয়ে তারা কাজ করছেন এবং তারা বলেছেন যে আমরা ইব্রাহিম রাইসির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য, সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না। যত রকমের আমাদের শ্রম দিতে হয়, সময় দিতে হয়, আমরা আন্তরিকভাবে সেই কাজগুলো আমরা করে যাব এবং তাদেরকে সাপোর্টও দিচ্ছে। আশেপাশে তাদের যে মিত্র দেশগুলো আছে তারাও কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনায় তেমন কোনো সমস্যা। নাসির মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার কথাগুলো বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই আলোচনায় প্রথমবারের মতো বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। ফিরে আসছি একটু পরে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসেছি আমরা আবারও ইরান প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা আলোচনা করতে চাই আসলে এখনকার মধ্যপ্রাচ্য বাস্তবতা কি হতে পারে বা কি হতে যাচ্ছে। সেই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফজলুল হালিম রানা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব ফরিদ হোসেন, এবং এই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা একটু স্যারের কাছে প্রথমে যেতে চাই যে আসলে আমরা যে ঘটনাটি দেখলাম, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড নাকি অন্য অনেক কিছু, সেটা নিয়ে আলোচনা এখনো অত মোটা দাগে শুরু হয়নি, কিন্তু কোনো কোনো জায়গায় স্পার্ক করতে শুরু করেছে। আসলে এই ঘটনার পরে মিডল ইস্টের পলিটিক্সটা কোন দিকে যেতে পারে, বা এটি আসলে হত্যা নাকি দুর্ঘটনা? আপনার কি অ্যানালাইসিস এখানে আছে স্যার, আপনি যদি আমাদেরকে বলতেন। না, দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেমনটা বলছিলেন যে হত্যা নাকি ষড়যন্ত্র, অর্থাৎ যে কনস্পিরেসি থিওরির কথা, তো ষড়যন্ত্র তো ইন্টারন্যাশনাল রিলেশনস রয়েছে আমাদের। আমরা বিভিন্ন সময় এর প্র্যাকটিসও দেখি, প্র্যাকটিক্যালিও হয়তো পরবর্তীতে দেখা যায় যে যে ঘটনা কনস্পিরেসি থিওরি আমরা বলছি সেটা প্র্যাকটিক্যালি পরে আমরা সত্যই পাই, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে ধারণাটি একদমই ভ্রান্ত ধারণা। কিন্তু এই প্রসঙ্গে, অর্থাৎ আজকের যে আপনার আলোচনার বিষয়, সেখানে এর জন্য যে যখন আমরা দেখলাম যে বলতে পারি যে সিরিয়াতে যখন আপনার ইরানি যে দূতাবাস, সেখানে যখন ইসরায়েল হামলা করে এবং সেই ড্রোন হামলায় দেখা যায় যে আপনার বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা নিহত হন। এরপরেই কিন্তু ঘটনার সূত্রপাত মূলত, কারণ ইসরায়েল এবং প্যালেস্টাইন যে ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা। এবং যেটা বলা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে যে ফিলিস্তিনি যে হামাস যে গ্রুপটি রয়েছে এবং একই সাথে লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে গেরিলা গ্রুপ, এদেরকে মূলত ইব্রাহিম রাইসি কিংবা ইরানের যিনি প্রেসিডেন্ট নিহত হয়েছেন তিনি পৃষ্ঠপোষকতা করেন কিংবা তার রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে। তো ওই ঘটনার পরে, অর্থাৎ সেই সিরিয়ার যে দূতাবাসে হামলা, অর্থাৎ ইসরায়েল যে হামলা করে ইরানের দূতাবাসে, এর পরে কিন্তু এর পাল্টা একটি আঘাত হানে ইসরায়েলের মাটিতে, এবং প্রথমবারের মতো কোন ইরানি প্রেসিডেন্ট, সেটা আমরা ইব্রাহিম রাইসির কথা বলতে পারি, যার ফলশ্রুতিতে দেখা যায় যে ইরানের এই হামলাকে কেন্দ্র করে তখন কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার প্রশাসন, অর্থাৎ ইসরায়েল কিংবা তেল আবিবের যে সরকার রয়েছে, তারা কিন্তু বলেছিলেন যে এর পরিণতি হবে ভয়াবহ এবং এর জন্য ইরানকে তার মাসুল চুকতে হবে। ঠিক সেটাই হয়েছে। তারা প্রথমে যেটা বলেছেন যে একটা ছোট পরিসরে আমরা একটা হামলা দেখেছি ইরানের অভ্যন্তরে, কিন্তু তারা কিন্তু সে হামলা করার পরেও বলেছেন যে এখানেই শেষ নয় বা এখানটাই শেষ নয়। যার ফলে এখন দেখা যায় যে যখন এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই আপনার এই যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া এবং প্রেসিডেন্ট রাইসি সহ তার পররাষ্ট্রমন্ত্রী কিংবা তার বহরের অন্যান্য যারা ছিলেন তাদের সকলের নিহত হওয়া, এবং কাকতালীয়ভাবে ওই বহরের 3টি হেলিকপ্টারের মধ্যে 2টো হেলিকপ্টার কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছে, অর্থাৎ জোলফা যে এলাকায় আসার কথা ছিল তাদের তিরবিজ থেকে, তো সেখানে তারা পৌঁছাতে পারে। কিন্তু আনফরচুনেটলি
রাইসিকে বহনকারী যে হেলিকপ্টার সেটি বিধ্বস্ত হয় এবং সেখানে যারা ছিলেন তারা সকলেই আমরা জানি যে শাহাদাত বরণ করেন। এর ফলে কিন্তু আপনার এই যে ষড়যন্ত্র তত্ত্ব কিংবা আমরা যে কনস্পিরেসি থিওরির কথা বলছি সেটাকে কিন্তু অনেকেই বলছেন, শুধু যে আমরা বলছি তারা, এবং দুনিয়ার সকল গণমাধ্যমেই এখন এগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এর পাশাপাশি আপনি আলোচনার দ্বিতীয় অংশে যে প্রশ্ন রেখেছিলেন সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এখন রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে। একথা ঠিক, আপনার ইব্রাহিম রাইসি কিন্তু জাতীয় নেতা থেকে আঞ্চলিক নেতা, এবং সেখান থেকে আমরা ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার শুরু হওয়ার পরে আমরা দেখলাম যে তিনি কিন্তু আন্তর্জাতিক নেতা হিসাবে আরব ওয়ার্ল্ডের মধ্যে এক ধরনের অ্যাকনলেজমেন্ট পেয়েছিলেন, এবং তিনি বেশ কিছু কাজ করেছিলেন আঞ্চলিক নেতা হিসেবে। যেমন ধরুন আমরা বলতে পারি ইউএইর সাথে যে দীর্ঘদিনের যে টানাপোড়েন সেই সংকট তিনি সমাধান করেছেন। তিনি সৌদি আরবের সাথে যে সংকট ছিল ইরানের দীর্ঘদিনের সেটার তিনি সমাধান করেছেন, এবং মোটা দাগে বলতে গেলে পুরো আরব ওয়ার্ল্ডকে তিনি একত্রিত করার চেষ্টা করেছিলেন, এবং তার নেতৃত্বকে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে সকলেই সাধুবাদ জানাচ্ছিল, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে। কাজেই সেই সময়ে এসে যে ধাক্কা খেলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে রাজনীতি বা ইব্রাহিম রাইসি কিংবা তার নেতৃত্বাধীন ইরান, এবং আমরা জানি সবাই যে পারমাণবিক যে তাদের পরিকল্পনা ছিল, সেই জায়গায় আপনার আমরা বলতে পারি যে আহমেদিনেজাদের পরে এই প্রথম কোন প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি, যিনি এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বারবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এবং তারাও কিন্তু সেই মানে যে চুক্তি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে সেটা থেকে কিন্তু তারা বেরিয়ে এসেছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সময়, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এবং সর্বোপরি এটা ঠিক যে এখন পরিস্থিতি কি হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কিংবা আরব বিশ্বের, সেটা আমার কাছে মনে হয় যে যদিও ইরানের প্রধান যিনি ধর্মীয় নেতা তাকেই প্রধান মনে করা হয়, সরকার প্রধান প্রেসিডেন্ট হলেও ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আল খামিনি যেটা বলেছেন যে এর ফলে এই মৃত্যুর কারণে কোন রকম তাদের রাষ্ট্রীয় যে পরিকল্পনা কিংবা রাষ্ট্রের সাথে অন্যান্য রাষ্ট্রের যে আন্তর্জাতিক সম্পর্ক তাতে কোনো বাধা পড়বে না কিংবা বিঘ্ন সৃষ্টি হবে না বলে তিনি তার জনগণকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, আমরা যেটা মনে করি যে আরব বিশ্ব কিংবা মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেখানে নিশ্চয়ই একটা ধাক্কা খেলো আরব বিশ্ব পুরো, এবং ইরানের জনগণ তাদের যে লক্ষ্য কিংবা ইরান রাষ্ট্র হিসেবে তার যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার যে কামনা কিংবা বাসনা কিংবা সেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া, সেখানে নিশ্চয়ই একটা আমার মনে হচ্ছে যে একটা পজ দিতে হলো ইরানকে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সাথে একটু পরে আবারও এই প্রসঙ্গ নিয়ে অল্প একটু কথা বলার চেষ্টা করব। আমি আবারও ফরিদ হোসেনের কাছে এই প্রসঙ্গ নিয়ে আসি। আমরা আসলে ইরান যে ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আসলে পশ্চিমের সঙ্গে এই অংশের মানুষের যে আসলে যে দূরত্বের জায়গাটি ছিল, উনি যেটা বলেছেন যে আসলেই কোনো কোনো জায়গায় একটু পজ হলো কিনা, আপনি কি মনে করেন? একটু তো ধাক্কা খাবেই, একটু তো আপনি জানেন যে উনি ইরানের অভ্যন্তরেও এবং তার বাইরেও, যেমন তিনি কদিন আগে চীন সফর করে এসেছেন। চীনের আপনি জানেন যে চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সাথে ইরানের সম্পর্কের একটা বড় ধরনের উন্নয়ন হলো। আপনার ইয়েমেনে যে ইরানের সমর্থিত হুতি তাদের সঙ্গে যে সেখানেও এক ধরনের একটা উন্নতির আমরা লক্ষ্য করছি। তারপরে রাশিয়ার সঙ্গে তো সম্পর্ক ভালোই আছে, এবং সেখানে আরেকটা যে জিনিসটা হয়েছে যে ওনার কৃতিত্বের মধ্যে যে ইরানের যে পারমাণবিক যে গবেষণাগুলো বা তার উন্নয়ন, এবং সেটাকে আপনার উইপন্স গ্রেডে নিয়ে যাওয়া, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার একটা বড় কারণ, সেই জিনিসটা তিনি করেছেন। কাজে সেদিক থেকে আন্তর্জাতিকভাবে আপনার ইরানের, এবং আরেকটা জিনিস হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু ইরানই একমাত্র ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে ফাইট করেছে, এবং তারাই সব মানে সোচ্চার বেশি প্যালেস্টাইনিদের পক্ষে, এবং সেই কারণে আপনি হামাস যেমন মনে করেন, হিজবুল্লাহ, এরা তো তাদের সমর্থনের মধ্যে আছে। কাজে সেই দিক থেকে এগুলো ঠিক আছে। আবার ইরানের যদি আপনি দেখেন যে ইরানের অভ্যন্তরে তার কিন্তু অনেক সমালোচনা আছে। যেমন আপনি যেটা দেখবেন যে হিজাবের যে ব্যাপারটা, উনি খুব মানে অত্যন্ত রক্ষণশীল এবং খুবই কট্টরপন্থী মানে ইসলামিক নেতা,
এবং সেটা কারণেও কিন্তু তার বিরুদ্ধে অনেক প্রতিবাদও হয়েছে, বিক্ষোভ হয়েছে। আপনি মাসা আমিনীর কথা জানেন, সেখানে তাকে যে গ্রেপ্তার করা হলো ওই হিজাব বিরোধী আন্দোলনে সে নেতৃত্ব দিচ্ছিল, এবং সেটা পরে যে ইরানে ওটাকে বলে ওরা মরাল পুলিশ, সেই মরাল পুলিশের কাস্টডিতেই মানে উনি মারা যান। সেটাও তার মানে কি বলে যে তার শাসনামলে অভ্যন্তরীণ এক ধরনের সংঘাত বা দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এটা বোঝা দরকার যে উনি কি, কিন্তু তার কিন্তু আরেকটা যেটা ছিল সেটা শেষ পর্যন্ত তিনি আলী খামেনি যে ধর্মীয় নেতা তারই কিন্তু মানে প্রোটেজি হিসেবে তিনি ছিলেন। 63 বছর বয়সে মারা গেলেন। তারই কিন্তু মানে হওয়ার কথা ছিল যে তিনি খামেনিকে আবার তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন, এই ধরনের কথাবার্তা সেখানে ছিল। কাজে সেই দিক থেকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও এক ধরনের নড়াচড়া হলো, এবং সেটাও একটা তাদের আবার নতুন করে গুছাতে হবে, এটা একটা ব্যাপার আছে। এবং যিনি সামনে আসবেন, যে আপনি বললেন যে এখানে নির্বাচনের ব্যাপারটা কিন্তু ইরানে বেশ একটু 50 ভাগের বেশি পেতে হবে। আবার এখন তো একজন যিনি আছেন যাকে করলেন প্রথম ভাইস প্রেসিডেন্টকে, অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাকে আবার 50 দিনের মধ্যে আবার নির্বাচন দিবেন। এইটাও কিন্তু ইরানের জন্য একটা বাড়তি ব্যাপার হয়ে দাঁড়ালো, কারণ একটা রাষ্ট্রপতি নির্বাচন করা তো আর সহজ কিছু না। কাজে একদিকে যখন ইসরায়েলের সঙ্গে এরকম একটা পরিস্থিতি, সেখানে আবার আরেকটা নির্বাচন করা, সেটাও তার জন্য একটা। আমরা একদমই বিরতিতে যাওয়ার আগে 2 মিনিট সময় আমাদের হাতে আছে। আমরা ডক্টর ফজলুল হালিমের কাছে আবার একটু আসতে চাই অল্প করে জানার জন্য। আসলে ব্যাপারটি আসলে এইরকম যে ইরানের এখন অভ্যন্তরীণ সংকট মোকাবেলার জন্য ইরানকে বেশি ব্যস্ত থাকতে হবে। তারা ইন্টারন্যাশনাল যে রোল প্লে করছিলেন সেখান থেকে তাদের আসলে কিছু সময়ের জন্য সরে আসতে হবে বলে আপনি মনে করেন কিনা, একদমই ছোট্ট করে। হ্যাঁ, দেখুন, আপনার আড়ালে আবডালে আয়াতুল্লাহ আল খামেনি কিংবা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যতটাই রোল প্লে করুক না কেন, আপনার প্রজেকশন বলে, অর্থাৎ লিডারশিপ বলে তো একটা ব্যাপার থাকে। সেই জায়গায় তো এখন নিশ্চয়ই রাষ্ট্রপ্রধান যেহেতু নেই, তা তো এটি একটি ঘাটতি। আর পাশাপাশি যেমনটা আপনি বলছিলেন যে ডোমেস্টিক যে পলিটিক্স, সেখানে কিন্তু তিনি নিশ্চয়ই শ্রদ্ধার, এবং যে কারণে আজকের 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেটি সত্য, কিন্তু পাশাপাশি এটিও সত্য যেমনটা ফরিদ ভাই বলছিলেন যে সেখানে কিন্তু আপনার সতীত্ব আইন, তারপর হিজাব, তারপরে এমনকি তাকে কিন্তু তেহরানের কসাইও বলা হয়। কাজেই এই তর্কও কিন্তু রয়েছে। এবং পাশাপাশি দেখুন আজকে কিন্তু এটাও আবার হয়েছে, তার মৃত্যুর পরে যেমন শোকে মাতম বইছে, ঠিক পাশাপাশি আবার মিষ্টি বিতরণ কিংবা হচ্ছে গিয়ে তার বিরোধীরা কিন্তু আজকের দিনটিকে হেলিকপ্টার দিবস হিসেবে, অর্থাৎ গতকালকে যখন তার এই ঘটনা ঘটে, নির্মম ঘটনা ঘটে। কাজেই এখন পক্ষ বিপক্ষ থাকবে একটা রাষ্ট্রের রাজনৈতিক ভাবে, সেটিকে আমি খুব একটা বড় করে দেখছি না। আমি মনে করি না যে ইব্রাহিম রাইসি অসম্ভব জনপ্রিয় ছিলেন কিংবা তিনি নিজ দেশের মধ্যে বিতর্কিত ছিলেন, সেগুলো ইম্পর্টেন্ট না। এখন আমার কাছে যেটা মনে হয় যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তিনি নেতা হিসাবে ইরানের যে কয়জন রাষ্ট্র পরিচালনা করেছেন, এখন পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন, তাদের মধ্যে ইব্রাহিম রাইসির নাম নিশ্চয়ই মানুষ মনে করবে, এবং ইরানের মানুষ সেটা স্মরণে রাখবে তার নেতৃত্বের কারণে। এবং গ্লোবাল যে লিডারশিপ, অর্থাৎ একটি দেশের জাতীয় নেতা থেকে আঞ্চলিক নেতা হওয়া, এবং সেখান থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে এক ধরনের গ্রহণযোগ্যতা, সেটি মানুষ মনে রাখবে। এবং সেই জায়গাটায় নিশ্চয়ই এখন একটা আন্তর্জাতিক লিডারশিপেও যেমন তার একটা ব্রেকডাউন হবে, ঠিক তেমনি ঘরোয়া রাজনীতিতেও তাদের একটি ব্রেকডাউন হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এই আলোচনা এখানে শেষ করতে চাই। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পরে ফিরে এসে আমরা আর ইরান প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না, আমরা কথা বলবো ঢাকা শহরের অটোরিকশার প্রসঙ্গগুলো নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পরে ফিরে আসছি একটু পরে। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসেছি আমরা আসলে কথা বলতে চাই অটোরিকশার বাস্তবতা নিয়ে। বাংলাদেশে ঢাকা শহরে বিশেষ করে আসলে একবার বন্ধ হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বা এক ধরনের পরামর্শে আবারও চালু হওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। সেই জায়গায় আসলে কি অবস্থা আমাদের সবশেষ, এটি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং আমাদের সঙ্গে আছেন জনাব ফরিদ হোসেন, ইউএনবির সম্পাদক। আমরা আপনার কাছে একটু আসতে চাই ডক্টর মিজানুর রহমান। আসলে আমরা যদি এটা দুটি পার্সপেক্টিভস দেখি, একটি হচ্ছে যে এটি আমাদের জন্য অনেকাংশে প্রয়োজন, আবার অনেকাংশে বিপজ্জনক। এই দুটির মাঝামাঝি কোনো সমাধান আছে কিনা আসলে, ডক্টর মিজানুর রহমান? জি, ধন্যবাদ আপনাকে। সমাধান তো অবশ্যই আছে, যে ঝুঁকির যে রয়েছে সেটি কিন্তু কেউ অস্বীকার
করছেন না, এবং যারা এই ব্যাটারি চালিত রিক্সা যারা মালিক আছেন তারাও কিন্তু বিষয়টা জানেন যে এখানে ঝুঁকি আছে। সেই ঝুঁকিটি কিন্তু কমিয়ে ফেলা সম্ভব, কারণ এখানে মূল বিষয়টি যেটি যে ব্রেকটি কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং সেটি আপনার ঝুঁকিপূর্ণভাবে অ্যাপ্লাই হচ্ছে, এটি কিন্তু দূর করা সম্ভব। আমি গতকালকেও দু একটি টক শোতে বলেছি যে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি দু একটা স্যাম্পল আপনার পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা ব্রেকের ঝুঁকি কিভাবে দূর করা যায় সেটি ডিজাইন কিন্তু করে দিতে পারে। আর একটি বিষয় হলো যে যেহেতু কিছুটা দ্রুত গতিতে চলে, আমাদের যেই পায়ে চালিত যে রিক্সা তার চেয়ে দ্রুত গতিতে চলে, এই কারণে শেপেরও একটি বিষয় আছে। এখানে গতির সাথে শেপ বা তার ডিজাইনটাও পরিবর্তন করতে হবে কিনা সেটিও কিন্তু দেখা যেতে পারে। তো ঝুঁকিটা যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু ঢাকা শহরের আমাদের ফিডার রোড, যেগুলো আমরা আমাদের সহজ ভাষায় অলিগলি বলি, সেখানে কিন্তু এগুলো চলতে পারে। কিন্তু কোনোভাবেই আপনার প্রাইমারি রোড বা ঢাকা শহরের যেই মূল সড়ক সেখানে কিন্তু এই রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া উচিত নয়। কারণ আমি ঝুঁকি না কমানো পর্যন্ত আবার যদি সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসেন যে এই রিক্সাগুলো, ব্যাটারি চালিত রিক্সাগুলো চলবেন, তাহলে কিন্তু যে দুর্ঘটনা গুলো যদি ঘটে তার দায় দায়িত্ব কে নেবে? এই জন্য একই সাথে প্যারালালি আমার মনে হয় যে ঝুঁকি কমানোর ব্যবস্থাটাও সাথে সাথে নেওয়া উচিত এবং পলিসিগত কিছু সিদ্ধান্ত এখানে প্রয়োজন। কারণ এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো, সেটি তো একদিনে সংখ্যাটা গতদিন শুনছিলাম যে 12 লাখ 14 লাখ নাকি ঢাকা শহরে আছে। তাহলে এত বড় একটা বিজনেস কিন্তু গড়ে উঠেছে। তাহলে যদি আমাদের এটি বন্ধ করার যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এখন থেকে আপনার পরিকল্পনা করে স্টেপ বাই স্টেপ আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে। প্রথমেই যেগুলো আমদানি করা বা আমাদের এখানে যে অ্যাসেম্বলি হচ্ছে পার্টগুলো, সেগুলো আমদানি করা কিন্তু আপনার বন্ধ করতে হবে যদি মানে আমরা সেটা চাই। তারপরে আস্তে আস্তে ফেজ বাই ফেজ আপনার এগুলো আমরা তুলে নিতে পারবো। কারণ একবারে আপনার যখন সংখ্যাটি 12-15 লাখ হয়ে যাবে, একবারে যখন আপনি সেটি বন্ধ করতে যাবেন তখন প্রতিক্রিয়া, আপনার সহিংস প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, সেটা দেখছি আমরা। জি, একদমই ছোট্ট করে জাস্ট 1 মিনিটে যদি আপনি বলেন ডক্টর মিজান, সেটি হচ্ছে যে আমরা দেখেছি আমাদের মতো অর্থনৈতিক কাঠামোর অনেক দেশেই এইরকম ব্যাটারি চালিত যানবাহন আছে, কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং পরিকল্পিত, সৌন্দর্য যেমন বাড়ায় এবং নিরাপত্তাও সেখানে নিশ্চিত হয়। আমরা দেখেছি আসলে সেটি আমরা কেন করতে পারিনি এতদিনের মধ্যে। একটু 1 মিনিটে যদি আপনি আমাদেরকে বলেন ডক্টর মিজান। আপনি যে হয়তো থাইল্যান্ডের কথাই হয়তো আপনি উল্লেখ করেছেন, এবং ভিয়েতনামেও এই ধরনের আপনার ব্যাটারি চালিত রিক্সা আছে। আমাদের দেশেও সেগুলো আমরা করতে পারি, ডিজাইনটা পরিবর্তন করে এবং ব্রেকের যে সমস্যাটি আছে সেটি সমাধান করে এবং সুন্দর পিছনে আপনার চিত্রকর্ম করে যদি তখন ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় চলে তখন কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং যারা সেটিতে চলবে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নিরাপদ বোধ করবে এবং সেই ঝুঁকিটা কমানোর ব্যবস্থাটা আমাদের এখনই গ্রহণ করা উচিত। যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একেবারে শেষ মুহূর্তে আমরা আছি, ফরিদ হোসেনের কাছে 1 মিনিটে মন্তব্য নিব আসলে এই প্রসঙ্গগুলো নিয়ে। দেখুন, আমি মনে করি যে আমার নিজের অভিজ্ঞতার থেকে সেটা হচ্ছে যে 12 লাখ হোক যাই হোক, এর আগে আমি কিন্তু মূল রাস্তায় আমি খুব একটা চড়তে দেখি না। এরা যেমন আমাদের উত্তর এলাকায়, আমি উত্তরে থাকি, সেখানে আসে, কিন্তু পল্লবীর থেকে আপনার দিয়াবাড়ি পর্যন্ত এরা চড়ে আমি দেখি, কিন্তু তারা আমার মিরপুরের মূল রাস্তায় যায় না, 10 নম্বর বা ইত্যাদি। সেটি আমার অভিজ্ঞতা। ওদিকে যাত্রাবাড়ির ব্যাপারটা আমি জানি না, এবং এটা প্রয়োজন আছে। এবং এটা যেভাবে গড়ে উঠেছে, হুট করে এটা বন্ধ করে দিলে সরকারের দিক থেকে, সরকার প্রধানমন্ত্রী যে কারণে করেছেন এটা খুব যথার্থই করেছেন, কারণ এটা ইতিমধ্যেই গত 2 দিন ধরে বেশ একটা মানে পুলিশের সাথে সংঘর্ষ, মানে এমনকি গুলির ঘটনা ঘটেছে আজকে মানে যাত্রাবাড়িতে। তো এগুলো তো সরকারের জন্য একটা বাড়তি বিড়ম্বনা হবে, এবং এটা বিরোধী দল যারা আছে, উন্মুখ হয়ে আছে, তারা এটাকে লুফে নেবে। কাজেই মানে আপনার যখনই ঘোষণা দেওয়া হয়েছে তখনই আমি জানতাম এই ধরনের একটা ঘটনা হবে, আবার এই ধরনের একটা সিদ্ধান্ত আসবে। কাজেই আমার মনে হয় যে যেটা বললেন মিজান সাহেব, উনি সেই কাজগুলো যদি করে তাহলে আমার মনে হয় যে
একটা সমাধান হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ডক্টর মিজানুর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। আপনাদের সাথে আমাদের আবার কালকে দেখা হবে, অন্য অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছিলেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত সবাইকে।